আমি এই জায়গায় একটু আপনার ক্ষমা পাই, জায়গায় আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে আসলে? ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা কেউ জানি না উনি কিভাবে ওনারা এখন এইটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জুবাইদা কর্মরত আছেন, তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে, আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎসটা সবার জানতে হবে, আমার কোনো কথা নেই, অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ক্লিয়ার আছে, দ্যাটস অল। এখানে দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি 1 কোটি থেকে 5 কোটি বা 6 কোটি, আমি যদি এরকমও ধরি, এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের একটা বড় সভা, মানে বিভাগীয় সভা হোক, কোনো একটা নগর কেন্দ্রিক একটা সভা হোক, সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এটা ঠিকই বলেছেন, রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড় লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন, আমরা রাজনীতিতে আসতে পারবো না? না না, অবশ্যই না, আমি নিজেকে বড় লোক বলছি না, আমার একটা আয়ের উৎস আছে। এখন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমি বলি, এখানে আপনার যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে, আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য, তার একটা স্বার্থ থাকবে, সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ ওই রাজনীতি দেখেন, ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই। দল আমি মনে করি ওই ধরনের পলিটিক্স আসতে তো চান, মানে আমি শেষ প্রশ্ন, মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো, মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল কিন্তু কোন দল থেকে কোনো টাকা পয়সা আমরা দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার লাকি, তারা পায়, কিন্তু বিএনপির মতো এত বড় দলে একটা দল মেনটেন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা প্যাশন থেকে করি, আমরা দেশকে ভালোবাসি। এই লোকটা ঘরের মানে বউ বাচ্চারা খাওয়াবে কি? না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, আমি সবাই তো এক ব্যবসায়ী রাজনীতি করছে, পেশা হিসেবে তো একটা কিছু থাকতে হবে, হ্যাঁ ডেফিনেটলি। কারণ রাজনীতিকার, যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কি? দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমাদের সাথে আছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ এবং আমাদের সাথে আরো আছে হাসনাত কাইয়ুম। প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন ভাই এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যেই প্রশ্নগুলির উত্তর দিতে তারা হিমশিম খাচ্ছিল, এমনকি শামা ওবায়েদ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয়কদেরকে মানুষ এতটা ভালোবাসতো যে প্রত্যেকের দল মত নির্বিশেষে তাদের পিছনে হাঁটছে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে। এখন সেই একই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা, তারা কিভাবে চাঁদাবাজি করতেছে, তিনি শামা ওবায়েদকে জিজ্ঞেস করেন, মির্জা ফখরুল যখন শুনলেন কোন এক সমন্বয়ক চাঁদাবাজি করে ধরা খেলো, তখন সে তার বক্তব্যতে বলল, এই চাঁদাবাজির ঘটনা শুনে তার পুরো চেহারা নীল হয়ে গেছে, তার শরীর একদম নীল বর্ণের হয়ে গেল। এখানে তাকে জিজ্ঞেস করা হলো, মির্জা ফখরুল কি আগে কখনো এই চাঁদাবাজির ঘটনা শুনেননি, তিনি কি এই চাঁদাবাজ শব্দটা প্রথম শুনলেন? প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিন সাহেব আরো জিজ্ঞেস করলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে যে পরিমাণ চাঁদাবাজির ট্যাগ তাদের গায়ে লাগিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পর কতটা লাগাবেন? প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন আমরা পুরো ভিডিও ফুটেজটি দেখে আসি। তাই জনাব অ্যাডভোকেট হাসান কাইয়ুম, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল, কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে। আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনা পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন। কেন
এই 4টা দল বাঁচলেন কেন, পরে আবার আরো 14টা দল, মানে কারা বড় দল কারা ছোট দল, কিভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই। এইটা একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে। আবার একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে, ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের নেতা বাইরে এসে বলল যে ইউনূস সাহেব 4-5 দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে। পরে আবার আমরা এটার কিছুই শুনলাম না। আমরা ইউনূস সাহেব সম্পর্কে এরকম কথা আরও শুনছিলাম, এনসিপি বলছিল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। তো আরও দুর্বল আমার কাছে মনে হইতেছে, আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম, তিনি মানে এই যে এনসিপির বা এনসিপি ঘনিষ্ঠ বা আগে এনসিপি ছিল এখন বৈষম্য কি জানি আমি জানি না এত কিছু, ওরা এখন চাঁদার কথা বলা হওয়াতে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মধ্যরাতে। সেইখানে তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে নতুন একটি দলের মহারথীরা, এবং ইঙ্গিত করেছিলেন তিনি টাকা পয়সা সহ একটি সার্কেল মেনটেন করতেছেন, একটা দুর্নীতির একটা চক্র মেনটেন করতেছেন। পরে তিনি এটা আবার চেঞ্জ করছেন। এখন এরা আসলে কারা, মানে এই 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 জিনিসগুলি কোথা থেকে হইতেছে? মানে সরকারের কি আপনি মিনিমাম কোনো কন্ট্রোল দেখেন কিনা? আমি অন্য কোনো কিছুর দিকে যাইতে চাই না, আমি শুধু আমার টাকা পয়সার হিসাবটা চাই। এইখানে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বড় খবর বলা হইতেছে, সরকারের একজন উপদেষ্টা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এই দেশে আসছেন, তিনি ওই যে টেরিফটা যাতে একটু কমান ট্রাম্প সাহেব দয়া করে, এই জন্য উনি বোয়িং কিনবেন, অন্য জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনবেন, এবং এর কোনো কিছু আমাদেরকে কিছু বলবেন না। হাসান কাইয়ুম ভাই, আপনার কিন্তু জুলাই আগস্ট এই 1 বছরের হিসাব না, আপনি গত 10 বছর ধরে লেখালেখি করতেছেন, বলতেছেন, এই জিনিসের জন্য কি আসলে আমার একটু আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে। এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জা আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা? জনাব হাসনাত কাইয়ুম। জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। জি, প্রথমত দুর্বলতা তো হচ্ছে আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না, হইতে পারে যে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল, কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ। এই সরকার দুর্বল সরকার তো আমরা চাই আসলে করতে। দুর্বল সরকার হইলে ধরেন জনগণের একটু সুবিধা হয়। সরকার খুব সবল তাইলে আসলে সে জনগণের উপর খুব চড়াও হয়, এইভাবেও দেখা যায়। মানে আমাদের তো কখনো দুর্বল সরকার দেখে অভ্যাস নেই। একবার এরশাদের সময় আপনার মনে থাকার কথা, এরশাদকে আমরা একটু দুর্বল সরকার পাইছিলাম, কারণ সবাই তার বিরুদ্ধে ছিল, আর তার একটা বড় পার্টি টাটি ছিল না ওইরকম, তাকে দাঁড়াইতে হইতো পুলিশ টুলিশ নিয়ে। যতই হোক তাকে আমরা স্বৈরাচারী এরশাদ কিংবা সামরিক বাহিনীর এই যে বলতাম টলতাম, কিন্তু তারপরেও তখনকার সময় মানুষ এক ধরনের একটা ডেমোক্রেটিক রাইট এনজয় করত।